আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে। বাংলাদেশের ইতিহাসে অনেক আন্দোলন হয়েছে, অনেক সরকার এসছে, অনেক সরকার গেছে, কিন্তু ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্নটি কখনো ক্ষমতা দখলের নয়। প্রশ্নটি হলো ক্ষমতার পরে কী হয়। একটা শাসন ব্যবস্থার পতন ঘটানো যায় কয়েক মাসে, কখনো কয়েক সপ্তাহে, কিন্তু একটা কার্যকর রাষ্ট্র নির্মাণ করতে লাগে দশক। বিপ্লব মানুষের আবেগকে একত্রিত করে, কিন্তু রাষ্ট্রকে টিকিয়ে রাখে প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠান গড়ে ওঠে ধৈর্য, দক্ষতা, জবাবদিহিতা এবং রাজনৈতিক প্রজ্ঞার উপর। বাংলাদেশ আজ ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা প্রতিদিন সংবাদপত্রে নানা বিচ্ছিন্ন ঘটনা দেখি। কোথাও বেকারত্ব নিয়ে উদ্বেগ, কোথাও অপরাধ বৃদ্ধি, কোথাও স্থানীয় পাতি নেতাদের দৌরাত্ম্য, কোথাও অগ্নিকাণ্ড, কোথাও সামাজিক অস্থিরতা। সাধারণত আমরা এগুলোকে আলাদা আলাদা সমস্যা হিসেবে দেখি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এগুলো আলাদা সমস্যা নয়, এগুলো একই রোগের বিভিন্ন উপসর্গ। সেই রোগের নাম রাষ্ট্রের সক্ষমতার সংকট। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দেশে বেকারের সংখ্যা 26,60,000-এরও বেশি বলে উল্লেখ করা হচ্ছে বিভিন্ন সূত্রে। সংখ্যাটি প্রথম দৃষ্টিতে বড় মনে হলো, আসল সমস্যা সংখ্যার আকারে নয়। আসল সমস্যা হলো এর সামাজিক অভিঘাত। আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট স্যামুয়েল হান্টিংটন বলেছিলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নয়, নির্ভর করে প্রতিষ্ঠানগুলো সেই পরিবর্তনকে ধারণ করতে পারছে কিনা তার উপর। যখন সমাজ দ্রুত পরিবর্তিত হয় কিন্তু প্রতিষ্ঠানগুলো পিছিয়ে থাকে, তখন অস্থিরতা জন্ম নেয়। বাংলাদেশের বর্তমান বাস্তবতা অনেকাংশে সেই তত্ত্বের সঙ্গে মিলে যায়। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, নতুন নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে, ডিজিটাল অর্থনীতি, স্টার্ট আপ, ফ্রিল্যান্সিং সব কিছু নিয়ে আসার গল্প বলা হচ্ছে, কিন্তু বাস্তবে শ্রমবাজার সেই হারে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। ফলে তৈরি হচ্ছে এক নতুন সামাজিক শ্রেণী, শিক্ষিত কিন্তু হতাশ তরুণ। বিশ্বব্যাংক, IMF, ILO এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদী যুব বেকারত্ব কেবল অর্থনৈতিক সমস্যা নয়, এটা রাজনৈতিক ও নিরাপত্তাগত সমস্যায় পরিণত হয়। কারণ বেকারত্ব মানুষকে শুধু আয় থেকে বঞ্চিত করে না, এটি মানুষের মর্যাদা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের প্রতি বিশ্বাসকেও ক্ষয় করে। যেখানে সুযোগ কমে যায়, সেখানে বিকল্প ক্ষমতার কেন্দ্র তৈরি হয়। বাংলাদেশের গ্রাম শহরের বিভিন্ন অঞ্চলে তথাকথিত পাতি নেতাদের উত্থান সেই বাস্তবতারই একটা প্রতিফলন। রাষ্ট্রবিজ্ঞানের একটা পরিচিত ধারণা আছে, আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারা জানি যে ইনফর্মাল পাওয়ার নেটওয়ার্কস, অর্থাৎ যখন আনুষ্ঠানিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে তখন অনানুষ্ঠানিক ক্ষমতা কাঠামো শক্তিশালী হয়। মানুষ আদালতের চেয়ে স্থানীয় প্রভাবশালীকে বেশি ভয় পেতে শুরু করে, মানুষ থানার চেয়ে দলীয় পরিচয়কে বেশি গুরুত্ব দিতে শুরু করে, মানুষ আইনের পরিবর্তে পরিচিতির আশ্রয় খোঁজে। এটি কেবল রাজনৈতিক দুর্বলতার লক্ষণ নয়, এটি রাষ্ট্রের প্রতি আস্থা হ্রাসের লক্ষণ। ফ্রান্সিস ফুকুয়ামা তার স্টেট বিল্ডিং তত্ত্বে বলেছিলেন, একটা রাষ্ট্রের শক্তি নির্ধারিত হয় সে কত আইন বানায় তার উপর নয়, বরং সে কতটা কার্যকরভাবে আইন বাস্তবায়ন করতে পারে তার উপর। বাংলাদেশের সামনে আজ সেই চ্যালেঞ্জ। একই বাস্তবতা আমরা নিরাপত্তা প্রশ্নেও দেখতে পাই। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ড নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিটি আগুনই যে ষড়যন্ত্র এমন দাবি করবার মতো প্রমাণ নেই, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, লেজিটিমেসি অ্যান্ড ট্রাস্ট। মানুষ যদি বিশ্বাস করতে শুরু করে যে রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তাহলে প্রকৃত ক্ষতির চেয়েও বড় ক্ষতি হয় আস্থার ক্ষয়। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ পুলিশ নয়, সেনাবাহিনী নয়, বাজেটও নয়। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো নাগরিকের বিশ্বাস। একজন নাগরিক যদি বিশ্বাস করেন যে অন্যায়ের বিচার হবে, তাহলে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। কিন্তু যদি তিনি বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে বিকল্প পথ
খুঁজতে শুরু করবেন। এই কারণেই বেকারত্ব, অপরাধ, অগ্নিকাণ্ড, পাতি নেতাদের দৌরাত্ম্য সব কিছু শেষ পর্যন্ত একটি কেন্দ্রীয় প্রশ্নে এসে মিলিত হয়। রাষ্ট্র কি এখনও নাগরিকের কাছে বিশ্বাসযোগ্য? এই আলোচনার মধ্যে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, প্রতিহিংসা এবং প্রতিবাদের পার্থক্য। যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরে প্রতিশোধের রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে। ইতিহাসে আমরা এটি বহুবার দেখেছি। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, আরব বসন্ত, প্রায় সব ক্ষেত্রেই দেখা গেছে যদি পরিবর্তনের শক্তি প্রতিষ্ঠান নির্মাণের চেয়ে প্রতিশোধে বেশি মনোযোগ দেয়, তাহলে দীর্ঘমেয়াদে গণতন্ত্র দুর্বল হয়। এখানে একটা কথা স্মরণযোগ্য বা বলা যেতে পারে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে তার প্রতি, তার পরিবারের প্রতি কী পরিমাণ নিপীড়ন, নির্যাতন হয়েছে, কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে তিনি প্রতিশোধ নিলেই তো তার পুরনো দিন ফেরত আসবে না, কাজেই প্রতিশোধের পথে তিনি হাঁটতে চান না। এটা নিঃসন্দেহে একটা গূঢ় চেচ্চার বলে আমার কাছে মনে হয়। প্রতিশোধের বাইরে আমরা প্রতিবাদ নিয়েও কথা বলতে পারি, যে প্রতিবাদ সমাজকে এগিয়ে নিয়ে যায়, প্রতিহিংসা সমাজকে অতীতে আটকে রাখে, প্রতিবাদ ভবিষ্যতের জন্য লড়ে, প্রতিহিংসা অতীতের হিসাব মেটাতে চায়। বাংলাদেশের সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল রাজনৈতিক স্থিতিশীলতা নয়, বরং রাজনৈতিক পরিপক্কতা। কারণ রাষ্ট্রের প্রকৃত শক্তি নির্বাচনের ফলাফলে নয়, বরং তার প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতায়। আজকের বাংলাদেশকে যদি আমরা সত্যিকার অর্থে শক্তিশালী দেখতে চাই, তাহলে আমাদের নতুন সেতু, নতুন রাস্তা বা নতুন ভবনের পাশাপাশি নতুন আস্থাও নির্মাণ করতে হবে। আমাদের এমন একটা সমাজ করতে হবে যেখানে একজন তরুণ বিশ্বাস করবে তার যোগ্যতার মূল্য আছে, যেখানে একজন ব্যবসায়ী বিশ্বাস করবে তার বিনিয়োগ নিরাপদ, যেখানে একজন নাগরিক বিশ্বাস করবে আইন সবার জন্য সমান, যেখানে একজন রাজনৈতিক কর্মী বিশ্বাস করবে মতভিন্নতা মানেই শত্রুতা নয়। 2024-এর অভ্যুত্থানের পরে রাষ্ট্রের সবচেয়ে বড় কাজ ছিল ক্ষমতা প্রয়োগ নয়, আস্থা পুনর্গঠন। কিন্তু আস্থা পুনর্গঠন কথাটা বলা যত সহজ, বাস্তবে কাজটা তত সহজ নয়। কারণ আস্থা কোনো সরকারি প্রজ্ঞাপন দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় অভিজ্ঞতা থেকে। একজন নাগরিক যখন দেখেন যে তার অভিযোগ শোনা হচ্ছে, তার ভোটের মূল্য আছে, আদালতে বিচার পাওয়া যায়, পুলিশ রাজনৈতিক পরিচয় দেখে নয় বরং আইন দেখে কাজ করে, তখনই রাষ্ট্রের প্রতি তার বিশ্বাস জন্মায়। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার রাষ্ট্রকে সংজ্ঞায়িত করেছিলেন বৈধ বল প্রয়োগের একমাত্র কর্তৃত্ব হিসেবেই। কিন্তু আধুনিক রাষ্ট্রের অভিজ্ঞতা আমাদের আরেকটি শিক্ষা দিয়েছে, কেবল বল প্রয়োগ রাষ্ট্রকে টিকিয়ে রাখতে পারে না, রাষ্ট্রকে টিকিয়ে রাখে বৈধতা, আর বৈধতা আসে জনগণের সম্মতি ও বিশ্বাস থেকে। ইতিহাসে আমরা দেখেছি অনেক রাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল কিন্তু আস্থার সংকটে ভেঙে পড়েছে। আবার অনেক রাষ্ট্র সীমিত সম্পদ নিয়েও টিকে গেছে, কারণ নাগরিকরা বিশ্বাস করত যে প্রতিষ্ঠানগুলো তাদের পক্ষে কাজ করছে। সুতরাং রাষ্ট্রের প্রকৃত শক্তি তার বাজেটের আকারে নয়, নাগরিকের বিশ্বাসের গভীরতায়। বাংলাদেশের জন্য আজ এই প্রশ্নটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন একদিকে মানুষের প্রত্যাশা আকাশ ছোঁয়া, অন্যদিকে রাষ্ট্রের সক্ষমতা সেই গতিতে বাড়েনি। সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রযুক্তি এবং বিশ্বায়নের যুগে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা শুধু উন্নয়নের গল্প শুনতে চায় না, তারা উন্নয়নের সুফল নিজেদের জীবনে অনুভব করতে চায়। তারা শুধু নতুন সেতু দেখতে চায় না, তারা দেখতে চায় নতুন সুযোগ। তারা শুধু নতুন আইন দেখতে চায় না, তারা দেখতে চায় ন্যায় বিচার। এ কারণেই আজকের বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন নির্বাচন নয়, ব্যক্তি নয়, দলও নয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো রাষ্ট্র কি তার নাগরিকের আস্থা পুনরুদ্ধার করতে পারবে? কারণ শেষ পর্যন্ত কোনো জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে না তার রাজনৈতিক স্লোগান, নির্ধারণ করে তার প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠান তখনই শক্তিশালী হয় যখন মানুষ বিশ্বাস করে যে সেগুলো তাদের জন্য কাজ করছে।
2024-এর অভ্যুত্থান আমাদের পরিবর্তনের সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগকে স্থায়ী অর্জনে পরিণত করতে হলে আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে জবাবদিহির রাজনীতিতে, ব্যক্তি নির্ভরতা থেকে প্রতিষ্ঠান নির্ভরতায় এবং আবেগের রাজনীতি থেকে সক্ষমতার রাজনীতিতে যেতে হবে। ইতিহাসের আদালতে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থাকে, কে ক্ষমতায় এসেছিল তা নয়, ক্ষমতায় এসে কে রাষ্ট্রকে আরও কার্যকর, আরও ন্যায়সঙ্গত এবং আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছিল। বাংলাদেশের সামনে আজ সেই পরীক্ষাই অপেক্ষা করছে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্যে শুভকামনা।